This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. একটা সময় সাদা মাটা পোশাক পরে কাঁধে ঝোলা ব্যাগ নিয়ে কেউ গেলে দূর থেকে দেখেই বলে দেওয়া যেত উনি মাস্টার মশাই। কালের নিয়মে বদলেছে পোশাক পরিচ্ছদ, বদলেছে পড়াশোনার ধরন, বদলেছে আরও অনেক কিছু। এখন সেই শিক্ষকদের যোগ্যতা অযোগ্যতা নিয়ে কাটাছেঁড়া চলছে। এক ক্লাসরুম ভর্তি ছেলে মেয়ে প্রত্যেক দিন কৌতূহল নিয়ে যাদের কথা শোনে, সেই শিক্ষকদের নামের পাশে বসছে অযোগ্য শব্দটা, যার আভিধানিক অর্থ অক্ষম বা অপটু। কিন্তু চিহ্নিত অযোগ্য শব্দটা শুনেছেন কখনো? বিগত কয়েকদিন ধরে এই চিহ্নিত অযোগ্য এই ফ্রেজটা নিয়ে তুমুল চর্চা চলছে। কেন জানেন? কারা এই চিহ্নিত অযোগ্য? কেন তাদের জন্য সওয়াল করছে রাজ্য এবং স্কুল সার্ভিস কমিশন? এই বিষয়ে আজ কথা বলবো আজকে ব্রিফিং রুমে। আমি তন্নিষ্ঠা। প্রথমেই আপনাদেরকে বলি কারা এই চিহ্নিত অযোগ্য। এটা জানতে গেলে একটু পিছনে যেতে হবে, খুব বেশি পিছনে যাওয়ার দরকার নেই। কিভাবে শিক্ষক নিয়োগে এ রাজ্যে দুর্নীতি হয়েছে, কিভাবে অভিযোগ সামনে এসেছে, কারা অভিযুক্ত, কারা জেলে গিয়েছেন, কিভাবে মামলার পর মামলা হয়েছে, এই সমস্ত ছবি আমাদের কাছে অনেকটাই পরিষ্কার। তবে গত ৩রা এপ্রিল সুপ্রিম কোর্টের একটি অর্ডারে এক ধাক্কায় চাকরি বাতিল হয় ২৫,৭৫২ জনের। একমাত্র ক্যান্সার আক্রান্ত সোমা দাস বাদে 2016 এসএসসি প্যানেলের সমস্ত চাকরি বাতিল হয়ে যায়। তার মধ্যে ছিলেন শিক্ষক, শিক্ষিকা এবং গ্রুপ সি ও গ্রুপ ডির শিক্ষাকর্মীরাও। বিপুল সংখ্যক ভ্যাকেন্সি তৈরি হয়। আর সেই যে সুপ্রিম কোর্টের রায়, সুপ্রিম কোর্ট সেখানে উল্লেখ করলো যে কেন এরকম একটি সিদ্ধান্ত নিতে হলো। কারণ ওই দুধ আর জল আলাদা করা গেল না, অর্থাৎ যোগ্য আর অযোগ্য আলাদা করা গেল না। দুর্নীতি এমনভাবেই হয়েছে যে যোগ্যের মধ্যেই অযোগ্যরা মিশে রয়েছেন, তাই গোটা প্যানেলটাই বাতিল করতে হলো। এখন প্রশ্ন হলো অযোগ্যদের তাহলে চিহ্নিত করা গেল কি করে? সুপ্রিম কোর্ট যখন বলেই দিল যে চাল আর কাঁকড় মিশ খেয়ে গেছে, আলাদা করা যাচ্ছে না, তাহলে চিহ্নিত অযোগ্য কারা? চিহ্নিত অযোগ্য বেরিয়ে এলো সেখান থেকেই, কারণ এই দুর্নীতির, এই নিয়োগ দুর্নীতির তদন্ত করছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। এছাড়া স্কুল সার্ভিস কমিশনের কাছেও রিপোর্ট চেয়েছিল শীর্ষ আদালত। সেই দুপক্ষের যে তথ্য উঠে এসছে সেটা রায়ের কপিতে উল্লেখ করা হয়েছে যে সেখানে দুর্নীতির তথ্য বা দুর্নীতির অভিযোগ কার্যত প্রমাণিত। হ্যাঁ, সবার ক্ষেত্রে সেই প্রমাণটা সামনে আসেনি বা সবার প্রমাণ পাওয়া সম্ভব হয়নি, কিন্তু বেশ কয়েকজনের ক্ষেত্রে একেবারে প্রমাণ স্পষ্ট, অর্থাৎ তাদের নিয়োগে যে বেনিয়ম হয়েছে, তারা যে অনৈতিকভাবে চাকরি পেয়েছেন, তারা যে দুর্নীতির সঙ্গে যুক্ত, সে বিষয়ে কোনো সন্দেহই নেই। সেখানে কি কি দুর্নীতি হয়েছে? ওএমআর জালিয়াতি, অর্থাৎ ওএমআর ম্যানিপুলেট করে কিছু প্রার্থীকে চাকরি দিয়ে দেওয়া হয়েছে এবং তারা 2016 সালের সেই নিয়োগে চাকরি পেয়েছেন, দিনের পর দিন শিক্ষকতা করেছেন। এছাড়া আছে র্যাঙ্ক জাম্প, অর্থাৎ র্যাঙ্ক এসছে নিচের দিকে, সেটা জাম্প করে তার নাম, সেই প্রার্থীর নাম ওপরের দিকে তুলে দেওয়া হয়েছে, সেটাও এক রকমের জালিয়াতি, তারাও চিহ্নিত অযোগ্য। এবং এর সঙ্গে রয়েছে এমন কিছু প্রার্থীর নাম যাদের নাম প্যানেলেই ছিল না, অথচ তারা চাকরি পেয়ে গেছেন। মূলত এই 3 ধরনের জালিয়াতির কথাই সুপ্রিম কোর্ট উল্লেখ করেছে। আমি আপনাদেরকে আরও বলে দিচ্ছি যে এক্স্যাক্ট কতজনের তথ্য সুপ্রিম কোর্ট দিয়েছিল। আমরা যদি শিক্ষক শিক্ষিকাদের কথা বলি, সেক্ষেত্রে নবম এবং দশমের নিয়োগের ক্ষেত্রে 993 জনের কথা বলা হয়েছিল এবং একাদশ ও দ্বাদশের শিক্ষক শিক্ষিকাদের মধ্যে 810 জনকে চিহ্নিত করা হয়েছিল যারা চিহ্নিত অযোগ্য। এছাড়াও কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ ডিও আছে, তাদের কথাও ভুলছি না। কিন্তু এক্ষেত্রে আমরা শিক্ষক শিক্ষিকাদের কথাই বলবো, কারণ গত কয়েকদিন ধরে যে আলোচনাটা হচ্ছে সেটা স্কুল সার্ভিস কমিশনের নতুন প্রকাশ হওয়া বিজ্ঞপ্তি নিয়ে। কোন বিজ্ঞপ্তি? না, সুপ্রিম কোর্ট এই যে রায়টা দিয়েছিল, সেখানে সেই রায় দেওয়ার পর এই যে বিপুল সংখ্যক শূন্যপদ তৈরি হলো, সেখানে তো নিয়োগ করতে হবে, না হলে স্কুল চালাবে কে? সেই নিয়োগের জন্য সুপ্রিম কোর্ট তার রায় বলে দিয়েছিল যে ফ্রেশ সিলেকশন প্রসেস বা নতুন নিয়োগ পদ্ধতি শুরু করতে হবে। নতুন নিয়োগের সেই বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে। এবার এই নিয়োগে কারা সুযোগ পাবে, কারা সুযোগ পাবে না, সেই বিষয়েও সুপ্রিম কোর্টের রায়ে কিছুটা উল্লেখ করা ছিল।
আমি একটু উল্লেখ করতে চাই যে সুপ্রিম কোর্ট টেন্টেড ক্যান্ডিডেটস বা অযোগ্য প্রার্থীদের নিয়ে ঠিক কী বলেছিল। এখানে সুপ্রিম কোর্ট বলছে, উই ফাইন্ড নো ভ্যালিড গ্রাউন্ড or reason to interfere with the direction of the High Court that the services of tainted candidates were appointed must be terminated and they should be required to refund any salaries payments received. অর্থাৎ এই যে চিহ্নিত অযোগ্য তাদেরকে কিন্তু হাইকোর্ট ইতিমধ্যেই তাদের চাকরি বাতিল করার কথা বলেছিল এবং সুপ্রিম কোর্ট মনে করছে যে সেই রায়ে আর হস্তক্ষেপ করার প্রয়োজন নেই, অর্থাৎ তাদের চাকরি অবশ্যই বাতিল হবে। সেই সঙ্গে ওই প্যানেলের বাকি যোগ্য বা অযোগ্য বাকি যারা আছেন তাদের সবার চাকরি বাতিল হচ্ছে, কিন্তু এই চিহ্নিত অযোগ্যদের ক্ষেত্রে স্যালারি রিফান্ড করার কথা, অর্থাৎ তারা যে বেতন পেয়েছেন সেই বেতন ফেরত দেওয়ার কথা বলা হয়েছে। এছাড়া আরেকটি পয়েন্ট আছে যেখানে সুপ্রিম কোর্ট উল্লেখ করেছে যে যারা চিহ্নিত অযোগ্য নয়, অর্থাৎ এই চিহ্নিত অযোগ্য যে ক্যান্ডিডেটসরা আছে তাদের বাইরে যারা পড়ছেন তারা এজ রিল্যাক্সেশন পাবেন, অর্থাৎ তাদের নতুন করে যে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে সেখানে তারা বয়সে ছাড় পাবে। এছাড়া ডিসেবলড ক্যান্ডিডেটস বা বিশেষভাবে সক্ষম প্রার্থীদের জন্য বয়সে ছাড় দেওয়ার কথা বলা হয়েছে। এই হলো সুপ্রিম কোর্টের বিষয় এবং সুপ্রিম কোর্ট চিহ্নিত অযোগ্যদের ক্ষেত্রে মূলত এই দুটি জিনিসের কথাই উল্লেখ করেছে যে চাকরি বাতিল হবে এবং বেতন ফেরত দিতে হবে। এবার এই চাকরি বাতিল হওয়ার পর স্বাভাবিকভাবেই রাজ্য রাজনীতিতে একটা আলোড়ন তৈরি হয়। রাজ্য কেন, দেশের হয়তো অনেক রাজ্যেও এমন উদাহরণ নেই যে এক ধাক্কায় প্রায় 26,000 শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়ে যাচ্ছে। এই ঘটনার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কিছু জায়গায় এ বিষয়ে বক্তব্য রেখেছেন এবং সেখানে তিনি বলেছেন যে কারা অযোগ্য তাদের নথি তিনি নিজে খতিয়ে দেখবেন। তিনি চান না যে অযোগ্য নয় অথচ অযোগ্য বলে কেউ শাস্তি পাক। আগে ফার্স্ট ফেজ যোগ্যদেরটা রক্ষা করা, সেকেন্ড ফেজ কাকে অযোগ্য বলেছে, কেন বলেছে, কি কারণে বলেছে, কোন এজেন্সি তদন্ত করেছে, কি কি কাগজপত্র আছে, টোটালটা দেখব। তারপরে তাদের নিয়ে আমি আলাদা করে মিটিং করে আমাদের কথা বলবো। আর আমি স্টুডেন্টদের বলবো, এই ডিপ্রাইভ টিচার অ্যাসোসিয়েশনের যারা আছে তারাও একটা গ্রুপ করে আমরা যে লয়ারদের দিচ্ছি তারাও যদি মনে করেন তারা কনসাল্টিং প্রসেসে থাকবেন তাদের স্যাটিসফ্যাকশনের জন্য আমি এডুকেশন মিনিস্টার এবং সেক্রেটারি এবং চিফ সেক্রেটারি এখানে আছে তাদের রিকোয়েস্ট করব ওদের থেকেও একটা স্মল গ্রুপ তৈরি করে নাও। আর এদের আপনারা ডিপেন্ড করুন যাতে টাইম টু টাইম সঠিক মেসেজ আপনারা পড়তে পারেন। আমি এইটুকু বলবো নিশ্চিন্তে থাকুন, ভরসা রাখুন, আগে আমাকে যোগ্যদেরটা ঠিক করতে দিন, আগে আমাকে যোগ্যদেরটা ঠিক করতে দিন, তারপরে আমি অন্য কথা বলবো, আমি আবার ডাকবো। আগে যোগ্যদেরটা হয়ে যাক, বাদ বাকি যারা থাকবেন যাদের অযোগ্য বলা হচ্ছে তাদের বিরুদ্ধে কি কি এভিডেন্স আছে আমি দেখব। সত্যিই যদি এভিডেন্স প্রমাণিত হয় তারা অযোগ্য, তখন আমার কিছু হয়তো করার থাকবে না ওই ডিপার্টমেন্টে, কিন্তু সেটা নিয়ে আমরা আলোচনা করব পরে। নির্দিষ্ট সময়ে সুপ্রিম কোর্ট যেহেতু সময় বেঁধে দিয়েছে যে নিয়োগের পুরো প্রক্রিয়া শেষ করতে হবে, তাই গত 30শে মে সুপ্রিম কোর্টের নিয়ম অনুযায়ী বা সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী এসএসসি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এবং সেই বিজ্ঞপ্তিতে কি উল্লেখ করা হলো, এলিজিবিলিটি অর্থাৎ কারা যোগ দিতে পারবে, কারা নিয়োগে অংশ নিতে পারবে, কত বয়স পর্যন্ত অংশ নেওয়া যাবে, কিভাবে আবেদন করতে হবে ইত্যাদি ইত্যাদি। এসএসসি সেই বিজ্ঞপ্তিতে কিন্তু কোথাও লেখা নেই যে টেন্টেড বা নন টেন্টেড ক্যান্ডিডেটসের কথা, অর্থাৎ যোগ্য বা অযোগ্য নির্বিশেষে নিয়োগের কথা বলা হলো। সেই সঙ্গে কি বলা হলো যে সুপ্রিম কোর্টের অর্ডারে যাদের এজ রিল্যাক্সেশন দেওয়ার কথা বলা হয়েছে বা বয়সে ছাড় দেওয়ার কথা বলা হয়েছে তাদেরকে বয়সে ছাড় দেওয়া হবে, অর্থাৎ সেক্ষেত্রে যারা চিহ্নিত অযোগ্য নয় তারাই বয়সে ছাড় পাবেন, কারণ সেটা সুপ্রিম কোর্ট বলেছে। এছাড়া আরেকটি বিষয় যুক্ত হলো, সেটা হলো যারা শিক্ষকতা করেছেন তাদের অভিজ্ঞতার জন্য তারা 10 নম্বর গ্রেস পাবেন, অর্থাৎ তারা কিছুটা অগ্রাধিকার পাবেন। এক্ষেত্রেও কিন্তু যোগ্য অযোগ্যের ভেদাভেদ নেই। এই বিজ্ঞপ্তি আসার পর একগুচ্ছ মামলা হয়েছে কলকাতা হাইকোর্টে। কেন মামলা হয়েছে? কারণ চাকরিহারাদের একাংশের দাবি যে এক্ষেত্রে যোগ্য এবং অযোগ্য
প্রত্যেকেই এই 10 নম্বর অভিজ্ঞতার জন্য 10 নম্বর পাবে। দ্বিতীয় কথা হচ্ছে, এমন অনেকে আছেন যারা 2016 সালে ওয়েটিং লিস্টে ছিলেন, সেক্ষেত্রে তারা তো ওই অভিজ্ঞতার দামটাও পাচ্ছেন না, প্লাস বয়সের ছাড়টাও পাচ্ছেন না, ফলে তারাও হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। একসঙ্গে প্রায় 9টি মামলা উঠেছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে। সৌগত ভট্টাচার্যের সিঙ্গেল বেঞ্চ কিন্তু প্রথমেই যে প্রশ্নটা তোলে যে অযোগ্যরা কেন নিয়োগে অংশ নিতে পারবে, সেখানে এসএসসির পক্ষ থেকে সওয়াল করছিলেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তার বক্তব্য ছিল, তার যুক্তি ছিল, তার বক্তব্য এই অযোগ্য বা চিহ্নিত অযোগ্যদের পক্ষে। কার্যত তিনি এজলাসে সওয়াল করলেন তাদের পক্ষে। কি সওয়াল, তার কি যুক্তি? তার বক্তব্য হচ্ছে, সুপ্রিম কোর্ট অলরেডি ওই চিহ্নিত অযোগ্যদের একটা শাস্তি দিয়েছে, একটা নয় বলা ভালো, 2টো শাস্তি দিয়েছে। 1, তাদের চাকরি বাতিল হয়েছে, 2, তাদের বেতন ফেরত দিতে বলা হয়েছে। তারপর আবারও তাদেরকে নিয়োগ প্রক্রিয়ায় অংশ না দিতে দিলে তাদের আরও একটা শাস্তি যোগ হয়ে যাচ্ছে। এটা সংবিধানের সঙ্গে যাচ্ছে না বা সংবিধান বিরোধী বলে এসএসসির আইনজীবীরা সরব হন হাইকোর্টে। এসএসসির আইনজীবীদের আরও বক্তব্য যে এই যে এত বছর ধরে তারা শিক্ষকতা করলেন, তারা যোগ্যই হোক বা অযোগ্যই হোক, তারা যে শিক্ষকতা করলেন, তাদের সেই অভিজ্ঞতার দামটা যদি না দেওয়া হয় সেটা নাকি অপূরণীয় ক্ষতি হয়ে যাবে, এ কথা তারা আদালতে বলেছেন। কিন্তু এই সমস্ত সওয়াল জবাবের পর সিঙ্গেল বেঞ্চ ঠিক করলো যে না, পরিষ্কার জানিয়ে দিল যে চিহ্নিত অযোগ্যরা নিয়োগে অংশ নিতে পারবে না। অযোগ্যদের সঙ্গে যে সরকার রয়েছে সেটা তো পরিষ্কার, সেই জন্যই তো তাদের সুযোগ দিয়েছিলেন যে ওই অ্যাপ্লিকেশন করবেন, তারা আবার ঘুরপথে তাদেরকেই নিয়োগ করার বন্দোবস্ত করা হয়েছিল। সেই জন্য আদালত খুব পরিষ্কার বুঝতে পেরেছেন যে টেন্টেড ক্যান্ডিডেট তাদের আবার সুযোগ দিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, ফলে আদালত খুব স্বাভাবিকভাবে টেন্টেড ক্যান্ডিডেটদের তাদের এই নতুন নিয়োগ প্রক্রিয়ায় পার্টিসিপেট করতে পারবেন না বলে নির্দেশ দিলেন, এবং যারা অলরেডি অ্যাপ্লিকেশন করে ফেলেছেন তাদের ওই অ্যাপ্লিকেশনগুলো ক্যান্সেল করার নির্দেশ দিলেন। নিয়োগের যে বিধি পরিবর্তন, অর্থাৎ ওই নাম্বার ডিভিশনের যে পরিবর্তন, সেটা তিনি ওই পয়েন্টটি এন্টারটেন করেননি, ফলে সেই পয়েন্ট নিয়ে বলেছেন যে না, যেমনভাবে চলছিল ওইভাবেই চলবে। কিন্তু এসএসসি এখানেই থেমে গেল না, এসএসসি গেল ডিভিশন বেঞ্চে। বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাস দের ডিভিশন বেঞ্চে আবার ওই সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে মামলা করলো এসএসসি, এবং সেখানেও এসএসসির একই বক্তব্য, একই দোষে দুবার শাস্তি কেন? এক্ষেত্রে চাকরিহারাদের আইনজীবী হিসেবে অনিন্দ মিত্র তিনি বলছেন যে একই অভিযোগে একাধিক শাস্তি তো দেওয়াই যায়, এমন তো অনেক অভিযোগ রয়েছে বা এমন অনেক ঘটনা ঘটে যেখানে একাধিক শাস্তি দেওয়া হয়, এটা সংবিধান বিরোধী নয়। এবং এক্ষেত্রে বিচারপতিও প্রশ্ন তুললেন যে যারা জালিয়াতি করে চাকরি পেয়েছে, যেটা প্রমাণিত, তাদের নিয়োগের কথা কিভাবে বলছে রাজ্য? এসএসসি কেন তাদের পক্ষে সওয়াল করছে? এসএসসির বক্তব্য, যে বিজ্ঞপ্তিটা জারি করা হয়েছে সেটা জনস্বার্থ রক্ষা করেই জারি করা হয়েছে, তাই তারা চান যে সেই বিজ্ঞপ্তি অনুযায়ী নিয়োগ হোক। এবং শুধুমাত্র এসএসসি নয়, এক্ষেত্রে রাজ্যেরও বক্তব্য আছে। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত আদালতে বললেন যে সুপ্রিম কোর্ট তো বলেনি যে পরবর্তী কোনো পরীক্ষাতেই চিহ্নিত অযোগ্যরা চাকরির জন্য নিয়োগে অংশ নিতে পারবে না, এরকমটা সুপ্রিম কোর্ট বলেনি। কিন্তু বিচারপতি সৌমেন সেন বললেন যে জালিয়াতির জন্য যদি চাকরি বাতিল হয় তাহলে সেই চাকরির অভিজ্ঞতাকে কোনোভাবে যোগ্যতা হিসেবে গণ্য করা যায় না। অর্থাৎ বিচারপতি বা ডিভিশন বেঞ্চ কিন্তু স্পষ্ট বুঝিয়ে দিল যে যাদের চাকরি জালিয়াতি করে হয়েছে এবং যেটা প্রমাণিত, যেটা নিয়ে আর কোনো সন্দেহ নেই, তাদের শিক্ষকতার অভিজ্ঞতাকে কোনোভাবেই মর্যাদা দিতে চায় না আদালত। স্বাভাবিকভাবেই ডিভিশন বেঞ্চেও ধাক্কা খেল রাজ্য এবং বাতিল হয়ে গেল তাদের আর্জি। চিহ্নিত অযোগ্যরা সুযোগ নিতে পারবেন না এবং যারা ইতিমধ্যে আবেদন করেছেন তাদের আবেদনও বাতিল করতে হবে, একথা জানিয়ে দিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। হাইকোর্টের এই রায়ের পর কিন্তু বলাই যায় যে আদালত আরও একবার সেই অযোগ্যদেরকে অযোগ্য বলল এবং বলা যেতে পারে প্রমাণিত অযোগ্য, তাদের বিরুদ্ধে প্রমাণ আছে। বলাই তো যেতে পারে ভুয়ো শিক্ষক বা ভুয়ো শিক্ষিকা। ভুয়ো শব্দটা আগেও আপনারা শুনেছেন, মনে পড়ে করোনাকালে দেবাঞ্জন দেবের নাম, যিনি ভুয়ো আইএএস অফিসার সেজে ভুয়ো ভ্যাকসিন দিয়ে বেড়াতেন, রীতিমতো একটা জাল তৈরি করেছিলেন। কলকাতা শহরে ধরা পড়েছিল সেই চক্র এবং সেই দেবাঞ্জন দেবের ঠাঁই হয় শ্রীঘরে। এই তো কিছুদিন আগে ভুয়ো পুলিশ সেজে এক ব্যক্তি ঘোরাফেরা করছিলেন
বাইক নিয়ে চলাফেরা করছিলেন, সবাইকে বলে বেড়াচ্ছিলেন, চাকরি টাকরি দেওয়ার কথাও বলছিলেন। তাকেও কিন্তু ধরে নিয়ে যায় পুলিশ। কিন্তু ভুয়ো শিক্ষকদের কি শাস্তি হলো? হ্যাঁ, শাস্তি হিসেবে বলা যেতে পারে যে সুপ্রিম কোর্ট তাদেরকে বেতন ফেরত দেওয়ার কথা বলেছে, যে বিষয়টা ইতিমধ্যেই বিচারাধীন। এখনও পর্যন্ত তারা বেতন ফেরত দেননি। এখনও পর্যন্ত তারা যে শাস্তি পেয়েছেন তা হলো তাদের চাকরি বাতিল হয়েছে। সেই শাস্তিটা কিন্তু যারা যোগ্য তারাও পেয়েছেন। সুতরাং নতুন করে অযোগ্যদের জন্য কোনো আলাদা শাস্তির ব্যবস্থা এখনও পর্যন্ত আমাদের চোখে পড়েনি। এবার তাহলে এসএসসি কি করবে? তাদের বিজ্ঞপ্তিতে কি কোনো পরিবর্তন আনবে? তারা কি এই অযোগ্যদের জন্য কোনো বিশেষ ব্যবস্থা নেবে? সেই প্রশ্ন রয়েই যাচ্ছে, সেটাই এখন দেখার। আপাতত এই পর্যন্তই। আপনারা দেখছিলেন TV9 বাংলা ডিজিটালের দ্য ব্রিফিং রুম।